ইব্রাহিম ট্রাওরে যখন সম্প্রতি তার তৈরি করা কৃত্রিম নদীতে লক্ষ লক্ষ প্রাণী ছেড়ে দিলেন, তখন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য চমকে গিয়েছিল। সবাই অবাক হয়ে ভাবছিল এটা কেমন পদক্ষেপ। সাধারণত যখন কৃত্রিম নদী তৈরি করা হয় সেখানে মাছ ছেড়ে দেওয়া হয় যাতে মৎস্য শিকার বাড়ে। আবার কেউ কেউ কুমিরের মতো প্রাণীর জন্য আলাদা অংশ তৈরি করে যাতে পর্যটন বাড়ানো যায়। কিন্তু ইব্রাহিম ট্রাওরে এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করেনি। তিনি না কুমির ছেড়েছেন না বিরল প্রজাতির মাছ, বরং বেছে নিয়েছেন এমন একটা প্রাণী যাকে পৃথিবীর অনেক মানুষ শুধু কাঠকুটে খাওয়া প্রাণী বলে থাকে, এবং সেটি হচ্ছে বিভার। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তিনি বিভারই বেছে নিলেন? ইব্রাহিম ট্রাওরের আসল উদ্দেশ্য কি ছিল, আর কিভাবে এই প্রাণীগুলো কেবল একটি পর্যটন কেন্দ্র নয় বরং একটি প্রাকৃতিক জীবন ব্যবস্থায় এই কৃত্রিম নদীকে পরিণত করতে পারে? এই প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, যদি আমরা বুর্কিনা ফাসোর সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকাই তাহলে একটি সত্য চোখে পড়ে যা সেখানে কোটি কোটি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। আর সেই সত্য হচ্ছে পানির সংকট। এই সংকট শুধু মানুষকে প্রভাবিত করেনি, বরং ফসল, পশু পাখি, এমনকি মাটির নিঃশ্বাসকেও থামিয়ে দিয়েছিল। পুরো গ্রামের পর গ্রাম শুকিয়ে গিয়েছিল। মানুষ কুয়া খুঁড়ে খুঁড়ে ক্লান্ত হয়ে গিয়েছিল। নারীরা মাইলের পর মাইল হেঁটে যে পানি আনতো তা হয়তো দূষিত থাকতো অথবা পথেই শেষ হয়ে যেত। এমন পরিস্থিতিতে যখন কোনো শিশু তৃষ্ণায় কাতরাতো তখন মায়ের কাছে দোয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। এমনকি এক ফোঁটা পানির জন্য মানুষ তাদের সম্মান, জমি, এমনকি সন্তান পর্যন্ত বন্ধক রাখতে বাধ্য হয়েছিল। এ ছিল সেই সময় যখন বৃষ্টি পিছিয়ে গিয়েছিল আর প্রকৃতি যেন রুষ্ট হয়ে পড়েছিল। কিন্তু সেই কঠিন সময়ে সামনে আসলেন এক তরুণ নেতা, ইব্রাহিম ট্রাওরে। তার আসার পর শুধু স্লোগানই দেওয়া হয়নি, বরং বাস্তব পদক্ষেপও নেওয়া হয়েছিল। আর এর মধ্যে সবথেকে বড় উদ্যোগ ছিল এই কৃত্রিম নদী নির্মাণ। হ্যাঁ, যখন পুরো পৃথিবী শুধু বাঁধ আর পানির ট্যাঙ্ক তৈরিতে মনোযোগ দিচ্ছিল, তখন ইব্রাহিম ভাবলেন যদি প্রাকৃতিক বৃষ্টি না আসে তাহলে কেননা একটি নতুন পরিবেশ ব্যবস্থা নিজেরাই তৈরি করা যাক। এই ভাবনা থেকেই শুরু হলো এক বিশাল প্রকল্প। শত শত কিলোমিটার লম্বা খাল খোঁড়া হলো, জমি সমান করা হলো, আর বৃষ্টির পানি সংরক্ষণের জন্য তৈরি হলো এক বিশাল কৃত্রিম নদী। শুরুতে মানুষ অবাক হয়েছিল, কেউ হাসাহাসি করছিল, কেউ বলছিল এ তো টাকার অপচয়। কিন্তু যখন প্রকল্প প্রথম বছরে শেষ হলো তখন ফলাফল সবার মুখ বন্ধ করে দিল। যেখানে আগে ফসল শুকিয়ে যেত সেখানে এখন সবুজ শস্য দুলতে লাগলো। কৃষকদের চোখে নতুন আশার আলো জ্বলে উঠল, আর গবাদি পশুরাও পেল পরিষ্কার পানি। এই কৃত্রিম নদী শুধু পানির ভাণ্ডারই ছিল না, বরং এটি হয়ে উঠেছিল নতুন জীবনের প্রতীক। গ্রামের শিশুরা যারা কখনো নদী না দেখে বড় হচ্ছিল, এখন তারা পানিতে খেলা শুরু করলো। কৃষকরা যারা শুধু বৃষ্টির জন্য দোয়া করত, এখন নিজেরাই ফসলকে পানি দিয়ে সুখী হয়ে উঠল। অর্থনীতি উন্নত হতে লাগলো, মানুষ নতুন জমিতে কাজ শুরু করলো, আর আশেপাশের এলাকায় ছোট ছোট ব্যবসাও গড়ে উঠল। সরকার এই প্রকল্পকে জনগণের বিপ্লব বলে আখ্যা দিল, আর ইব্রাহিম ট্রাওরেকে দেখা হতে লাগলো এক মুসিয়া হিসেবে। কিন্তু প্রতিটি উন্নতির পথে যেমন কিছু চ্যালেঞ্জ আসে, তেমনি এই কৃত্রিম নদীর ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিল। শুরুতে যখন কোনো পানি প্রবাহিত হচ্ছিল সবকিছু প্রাকৃতিক লাগছিল। পানি ছিল টলমলে, মাটি সেটি শুষে নিত, আর নদীর তীরে পাখিরা এসে গান গাইত। কিন্তু সময়ের সাথে সাথে পানির প্রবাহ ধীর হয়ে গেল। নদীর তলদেশে জমতে শুরু করলো মাটি, এর পাশাপাশি জমা পড়লো পাতা আর ময়লা। কিছু এলাকায় পানি থেমে যেতে লাগলো, ফলে মশার বংশবৃদ্ধি বেড়ে গেল এবং পানযোগ্য পানি কমে এলো। যেখানে আগে ফসল সজীব থাকতো সেখানে এখন পানির স্থবিরতা সমস্যা তৈরি হতে লাগলো। মানুষ অভিযোগ করতে লাগলো যে পানি আর আগের মতো নেই, এমনকি কেউ কেউ এটি ব্যবহার করা বন্ধ করে দিল। অবস্থা এতটাই খারাপ হলো যে নদীর কিছু প্রান্তে নীলচে সবুজ স্তর জমতে শুরু করলো, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল পানি দূষণ বাড়ছে। এটি ছিল একটি ভয়াবহ সংকেত। যদি দ্রুত কিছু না করা হয় তবে এই প্রকল্প, যা একসময় বুর্কিনা ফাসোর আশা ছিল, সেটি হয়ে উঠতে পারে একটি বড় বিপদ। কিন্তু বন্ধুরা, এখান থেকে এলো আরেকটি ঐতিহাসিক মুহূর্ত, যখন ইব্রাহিম ট্রাওরে নিলেন আরেকটি বিপ্লবী সিদ্ধান্ত। এমন একটি সিদ্ধান্ত যা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে ছিল প্রকৃতির গভীর এক প্রজ্ঞা। প্রথম পদক্ষেপ হিসেবে তিনি সারা দেশের বিশ্বস্ত পরিবেশবিদ, পানি বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের একত্রিত করলেন এবং ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে পরামর্শ করলেন। শুধুমাত্র দেশের ভেতরেই নয়, বিদেশ থেকেও বিভিন্ন মডেল খতিয়ে দেখা হলো। পৃথিবীর যে দেশগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের নদী খাল পরিষ্কার রাখে তাদের ব্যবস্থাগুলো বিশ্লেষণ করা হলো। অনেক দেশে বড় বড় ফিল্টার,
ওয়াটার পাম্পিং সিস্টেম আর মেশিন বসানো থাকে যা দূষিত পানিকে পরিষ্কার করে, কিন্তু এগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল, জ্বালানি খরচী এবং পরিবেশ বিরোধী। বুর্কিনা ফাসোর মতো সীমিত সম্পদের দেশে কয়েক কিলোমিটারের ভেতরে এমন মেশিন বসানো সম্ভবই ছিল না। তখন ইব্রাহিম ট্রাওরে আবারও প্রকৃতির দিকেই ফিরলেন। তিনি ভাবলেন যে সমস্যাটি প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে তারও সমাধানও প্রকৃতির ভেতরে লুকানো আছে। তিনি বিশেষজ্ঞদের নির্দেশ দিলেন, আমরা মাটির উপরে বাড়তি বোঝা চাপাবো না, বরং তাকে শ্বাস নেওয়ার সুযোগ দেব। এই চিন্তা থেকেই দেশে এক নতুন গবেষণা শুরু হলো, আর শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা পৌঁছে গেল এমন এক প্রাণীর কাছে যা শতাব্দীর পর শতাব্দী মানুষের চোখের আড়ালে ছিল। সেটি হচ্ছে বিভার। বন্ধুরা, বিভার একটি মাঝারি আকারের বিরল প্রাণী যা সাধারণত উত্তর আমেরিকা, ইউরোপ এবং কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। এটিকে বলা হয় প্রকৃতির ইঞ্জিনিয়ার, কারণ এই প্রাণী নদীর ধারে গাছ কেটে সেগুলো গুছিয়ে প্রাকৃতিক বাঁধ তৈরি করে। আর এই বাঁধগুলো শুধু নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে না, বরং পানি পরিশোধন, দূষণ কমানো, মাটির উর্বরতা বাড়ানো এবং একটি পূর্ণাঙ্গ জল ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। বিভারের আসল জাদুই হচ্ছে যেখানে এটি থাকে সেখানে জীবন আবার ফিরে আসে। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে কৃত্রিম নদী পরিষ্কারের জন্য কোনো দামি মেশিন বা বৈদ্যুতিক চালিত প্লান্ট বসানো হবে না, বরং ছেড়ে দেওয়া হবে বিভার। এই সিদ্ধান্ত ছিল পৃথিবীর কাছে অবিশ্বাস্য আর স্থানীয়দের কাছে মজার বিষয়, কারণ তারা জানতই না যে এই ছোট্ট নিরীহ দেখতে প্রাণী আসলে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান এবং পরিশ্রমী প্রকৌশলীদের একজন। কিছু সপ্তাহের মধ্যে যখন বিভারগুলোকে কৃত্রিম নদীর তীরে ছেড়ে দেওয়া হলো, তারা বিনা বিরতিতে, বিনা প্রশিক্ষণে, বিনা নির্দেশে নিজেদের প্রাকৃতিক কাজ শুরু করে দিল। তারা নদীর তীরে জন্মানো নরম গাছ চিবোতে শুরু করলো, টুকরো ডালপালা সংগ্রহ করলো, মাটি আর ঘাস মিশিয়ে বাঁধ তৈরি করতে লাগলো। আর মাত্র কয়েক মাসের মধ্যে নদীতে তৈরি হলো ডজনেরও বেশি প্রাকৃতিক ছোট ছোট বাঁধ। এই বাঁধগুলো পানির প্রবাহের ভারসাম্য রাখলো, পানিকে থেমে যাওয়া থেকে রক্ষা করলো, আর ভেতরে জমে থাকা দূষণ ধীরে ধীরে নিচে বসে যেতে লাগলো। কয়েক সপ্তাহ পর যখন বিশেষজ্ঞরা পানি পরীক্ষা করলেন, তারা বিস্মিত হয়ে গেলেন। যেই পানি আগে দুর্গন্ধযুক্ত ও দূষিত ছিল তা এখন একেবারে স্বচ্ছ, পরিষ্কার আর নীলাভ হয়ে গিয়েছে। যে মাছগুলো আগে মারা যাচ্ছিল সেগুলো আবার ফিরে আসতে শুরু করলো। যে পাখিরা এক সময় পরিবেশ ছেড়ে চলে গিয়েছিল তারাও আবার এই প্রাকৃতিক পরিবেশে ফিরে এলো। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষ আবারও এই নদী থেকে পানি পান করা শুরু করলো, সেটিও কোনো ফিল্টার বা মেশিন ছাড়াই। বন্ধুরা, শুধু পানি পরিষ্কারই হয়নি, নদীর আশেপাশে জমিতে সবুজ ঘাস গজাতে শুরু করলো, নতুন ঘাস জন্ম নিল, স্থানীয় ভেষজ গাছপালা আবার ফিরে এলো। আর এই সব কৃতিত্ব দেওয়া হলো সেই বিভারদের, যারা নীরবে দিনরাত তাদের কাজে ব্যস্ত ছিল। এই প্রাণীগুলো মানুষের থেকে দূরে থাকে, কখনো অভিযোগ করে না, কোনো টাকা নেয় না, কোনো জ্বালানি খরচ করে না। তারা কেবল তাদের প্রাকৃতিক নিয়ম মেনে নদীর জীবন ফিরিয়ে আনে। বর্তমানে বুর্কিনা ফাসোতে স্কুলের পাঠ্যক্রমে বিভারদের কথা অন্তর্ভুক্ত করা হচ্ছে, দেওয়ালে তাদের পোস্টার লাগানো হচ্ছে, শিশুরা তাদের গল্প শুনছে, আর বিশ্ব এই মডেলকে একটি সফল দৃষ্টান্ত হিসেবে দেখছে। এটাই সেই মুহূর্ত যখন পুরো পৃথিবী উপলব্ধি করলো, যখন মানুষ প্রকৃতির বন্ধু হয়ে যায় তখন প্রকৃতি কখনো শত্রুতা করে না। আর এই বিভাররা প্রমাণ করেছে মানবজাতি বড় বড় সমস্যার সমাধান কেবল যান্ত্রিকতায় নয়, বরং লুকিয়ে আছে প্রকৃতির বুকের ভেতরে থাকা রহস্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।